অযথাই দোষ চাপানোর বা অযথাই আরেকজনের কাঁধে দোষের কতগুলো বুলিয়া উড়িয়ে দেওয়া, এই সংস্কৃতি থেকে বের হয়ে যাওয়ার জন্য আমার মনে হয় সরকারি দলও অনেক বড় ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের বিরোধী দলও যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গেই বিরোধিতার কাজগুলো করে আসছে। এটাই নতুন বাংলাদেশ, এবং এই নতুন বাংলাদেশের জন্য মানুষ অপেক্ষা করছিল। বিরোধিতা থাকবে, সমালোচনা থাকবে। বিরোধিতা এবং সমালোচনার মুখে দাঁড়িয়েও দেশের স্বার্থে, দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য একটা জায়গায় গিয়ে সরকার এবং বিরোধী দল একসাথে কাজ করবে। আমার মনে হয় যে গত 3 মাসে এই সংস্কৃতিটার একটা বাস্তবায়নের পরিস্থিতি বাংলাদেশের মানুষ দেখা পেয়েছে। বিএনপি ক্ষমতায় এসেছে প্রায় ৩ মাস। এটা নিয়ে বিরোধীরা সহ সাধারণ মানুষের ভেতরে অস্থিরতা আমরা দেখেছি। পেট্রোল নিয়ে আন্তর্জাতিকভাবে যে সমস্যাগুলো আসছিল সে সমস্ত জায়গায় নিয়ে এবং দ্রব্যমূল্য সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এবং বিরোধী দলও একই সুরে তারা উচ্চারণ করেছিল যে দেশ চালাতে বিএনপি অনেকটা ব্যর্থ হচ্ছে বা হবে। তো এই ৩ মাসের আপনাদের সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে চেঞ্জ টিভির সকল দর্শক শ্রোতা মণ্ডলীকে। একটি সরকার তো 3 মাস বয়সে সরকারের অনেক বড় মূল্যায়ন করার সুযোগ কম, কিন্তু 3 মাসের মধ্যে সরকারের যিনি মূল ব্যক্তি এবং তার যারা সহ চালক আছেন, তারা পরিস্থিতিটাকে উন্নয়ন করার জন্য বা পরিস্থিতিটাকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন কিনা সেটা কিন্তু দৃশ্যমান। এই দেশের সামগ্রিক অর্থনীতির পরিস্থিতি কিন্তু এরকম ভয়াবহ সংকটের দিকে আজকে নতুন নয়। ফ্যাসিবাদী শাসকের অবর্ণনীয় যে দুর্নীতি, পাহাড় সমান যে দুর্নীতিগ্রস্ত প্রশাসন এবং এই দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক অঙ্গনে যে ধস নামানো হয়েছিল, সেই ধস থেকে কাটিয়ে ওঠার জন্য ইউনূস সরকারের আমলেও যে 18 মাস ছিল, সেই সময়টা ইউনূস সরকার চেষ্টা করেছে আমি বলবো, কিন্তু তাদের অভিজ্ঞতার অভাবে এবং কোনো অযাচিত হস্তক্ষেপ বা অযাচিত কিছু কর্মকাণ্ডের কারণে তারা সেই ভঙ্গুর দশাটা কাটিয়ে উঠতে পারেনি, যেটার সমস্ত বোঝাগুলো কিন্তু একটি নতুন সরকারের উপর চেপে বসেছে। সেখান থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অর্থনৈতিক যে দৈন্যদশা, সেই দৈন্যদশা থেকে আমাদের রাষ্ট্রটাকে ঘুরিয়ে দাঁড় করাবার জন্য সবচেয়ে বড় প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই টিমটা কাজ করছে। শুধু তাই না, আমরা যে দীর্ঘদিন যাবৎ যে চিরাচরিত রেওয়াজ, যে রাজনৈতিক যে সংস্কৃতি, যে অযথাই দোষ চাপানোর বা অযথাই আরেকজনের কাঁধে দোষের কতগুলো বুলিয়া উড়িয়ে দেওয়া, এই সংস্কৃতি থেকে বের হয়ে যাওয়ার জন্য আমার মনে হয় সরকারি দলও অনেক বড় ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের বিরোধী দলও যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গেই বিরোধিতার কাজগুলো করে আসছে। এটাই নতুন বাংলাদেশ, এবং এই নতুন বাংলাদেশের জন্য মানুষ অপেক্ষা করছিল। বিরোধিতা থাকবে, সমালোচনা থাকবে। বিরোধিতা এবং সমালোচনার মুখে দাঁড়িয়েও দেশের স্বার্থে, দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য একটা জায়গায় গিয়ে সরকার এবং বিরোধী দল একসাথে কাজ করবে। আমার মনে হয় যে গত 3 মাসে এই সংস্কৃতিটার একটা বাস্তবায়নের পরিস্থিতি বাংলাদেশের মানুষ দেখা পেয়েছে, এবং এটা অনেক বড় ধরনের প্রাপ্তি। 3 মাসের মূল্যায়নের কথা আপনি যদি বলেন, আমি আবারও বলবো 3 মাসে একটি সরকারের মূল্যায়ন করা
সম্ভব না। কিন্তু নির্বাচনের পরদিন থেকে আপনি দেখেন যে যিনি প্রধানমন্ত্রী হবেন 2/3 সদস্যের যিনি অধিকারী, তিনি কিন্তু দৌড়ে ছুটে গেলেন বিরোধী দলীয় নেতাদের বাসায়। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি ঐতিহাসিক নজিরবিহীন ঘটনা। শুধু প্রধান বিরোধী দল না, এরপরে যে বিরোধী দল ইভেন একটি আসন পেয়েছে, সেই বিরোধী দলের নেতার বাসায়ও তিনি গিয়ে পৌঁছালেন। বার্তাটা কি ছিল? বার্তাটা ছিল নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, জয় পরাজয় আছে, যিনি বিজয়ী হয়েছেন তিনিও বিরোধী দল নিয়ে কাজ করতে চান, আবার যারা পরাজিত হয়েছেন তাদের সহযোগিতাও তিনি চাইলেন। এই যে রাজনৈতিক সংস্কৃতি, এই রাজনৈতিক সংস্কৃতি এটা আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে একটি অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করেছে। আপনি সংসদে দেখেন, সংসদে দাঁড়িয়ে সংসদের ইতিহাসে সম্ভবত বিরোধী দল এত সময় পেয়েছে নজিরবিহীন। এবং বিরোধী দলীয় নেতা তিনি যেই পরিমাণ কথা বলেছেন বাংলাদেশের জাতীয় সংসদে, এটা একটা বিরল ঘটনা। তো তার মানে আমি মনে করি যে সরকার অবশ্যই একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর, এবং সেই কারণে বিরোধী দলকে সাথে নিয়েই আগামী দিনে একটি গণতান্ত্রিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সেক্ষেত্রে আমি যেহেতু বিএনপির একজন কর্মী, আমি তো মনে করি যে অন্তত প্রচেষ্টার দিক থেকে শতভাগ বিএনপি সফল। আর আপনি যেটা বলেছেন বৈশ্বিক সংকট সহ বিভিন্ন কারণে তেল, দ্রব্যমূল্য, এসব জায়গায় কিছু সংকট এখনও আছে এবং অনেকখানি সংকট কেটেও গিয়েছে। প্রথম 1 মাসের বেশি সময় ধরে সরকার অনেক গভীরতার সঙ্গে চেষ্টা করেছে যে তেলের দামটা অন্তত না বাড়িয়ে পারা যায় কিনা। এটা দেশের সকল মানুষ এটা বুঝে নিয়েছে যে ওই মুহূর্তে আসলে তেলের দাম না বাড়ানোর কোনো উপায় ছিল না। যদিও একটি সরকারের জন্য এত তাড়াতাড়ি তেলের দামে হাত দেওয়াটা খুবই একটা দুঃখজনক, উদ্বেগজনক বিষয় ছিল, আর সেটা চেষ্টা করেছে। সর্বশেষ যদি ওই তেলের দামটা না বাড়াতেন তাহলে হয়তো দেশে অন্য কোনো সংকট তৈরি হতে পারত। কারণ এই বাড়ানোর পরেও আপনি দেখবেন যে ভারত সহ অন্যান্য সকল রাষ্ট্র এবং আন্তর্জাতিক বাজারে যে দামটা বেড়েছে তার তুলনায় সবচেয়ে কম দাম ছিল বাংলাদেশের তেলের বাজারে। দ্রব্যমূল্যের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, দ্রব্যমূল্য এখনও যে পরিপূর্ণ সহনশীলতার মধ্যে এসেছে সেটা মনে করি না। কিন্তু সেই দ্রব্যমূল্য এই যে নির্বাচনের আগের যে অসহনশীল পরিস্থিতি ছিল সেখান থেকে অন্তত মানুষের একটু নাগালের মধ্যে আসতে শুরু করেছে। আমি মনে করি যদি আমরা সকলে মিলে দেশের কথা চিন্তা করি, দেশের মানুষের কথা চিন্তা করি, একটি কল্যাণ রাষ্ট্রের কথা চিন্তা করি, আধুনিক বাস্তবসম্মত একটি বাংলাদেশ তৈরি করার কথা চিন্তা করি, তাহলে সরকার, বিরোধী দল, সাধারণ জনগণ এবং প্রতিটা সেক্টরের যার কর্ণধার রয়েছেন তাদের সমন্বয়ে একটি বাস্তবমুখী স্বপ্নের আগামীর নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। গোলাম মাওলা রনি উনি একটা বক্তব্য দিয়েছেন, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার কর্মকাণ্ডে, ওনার গুণের কারণে বিএনপির সব অতীত পাপ মুছে গেছে। আপনার বিশ্লেষণ কি? আমি ওনার মতো ওই ভাষায় বলতে চাই না, যদিও আমি সরাসরি বিএনপির কর্মী। আমি মনে করি যে একটি দেশকে একটি চমৎকার পরিস্থিতির মুখোমুখি করে একটি নতুন বাংলাদেশ তৈরির যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা এগিয়ে নেওয়ার জন্য প্রধানতম ব্যক্তি হবেন সরকারি দলে যিনি প্রধান। সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন এনেছেন, এবং তিনি যে এই 3টি মাস অবিরামভাবে যেভাবে ছুটে বেড়াচ্ছেন, এটা আমার কাছেও খুব অবিশ্বাস্য মনে হয় যে তিনি আসলে
কিভাবে পারেন, এতটা সামনে নিচ্ছেন কিভাবে? যদি আমরা তাকে সহযোগিতা করি, তার সহযোগী যারা আছে তারা যদি সকলে সহযোগিতা করে, আর বিএনপির সকল দুর্নাম তিনি ঘুচিয়ে ফেলেছেন, এটা আমি বিশ্বাস করি না। উনি চেষ্টা করছেন, কারণ আমাদের কিছু বিএনপির নামধারী কিছু লোক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিএনপির দুর্নাম তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে কুড়িয়েছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে পদক্ষেপ, তার যে প্রচেষ্টা, তার যে আন্তরিকতা, তার যে সাবলীল উপস্থাপন, তার মধ্য দিয়ে মানুষ এতটুকুন বুঝতে শিখেছে, এতটুকুন এতটুকুন তারা চিন্তা করছে যে জনাব তারেক রহমান সাহেব যেভাবে শুরু করেছেন, শেষটা তিনি চমৎকারভাবে শেষ করতে পারবেন, এবং শেষ পর্যন্ত যারা এই দলের, এই দেশের দুর্নাম করছে, তাদেরকে তিনি নিঃশেষ করে দিতে পারবেন, সেটা বিশ্বাস করি। এবং এই ক্ষেত্রে গোলাম মাওলা নবী সাহেবের ভাষা একরকমের হবে, আমি আমার ভাষায় বললাম। আমার মনে হয় যে তারেক রহমান সাহেবের যে উদ্যোগ, তার যে স্পিড, সেই স্পিডকে এই দেশের সকল মানুষ, প্রায় সকল মানুষ পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন এবং আস্থা রাখতে শুরু করেছেন যে তিনি পারবেন, তিনি যেটা বলেছিলেন সেটা তিনি করছেন, সেটা তিনি করতে পারবেন।